ছোট ভাইয়ের বিয়েতে এসেই মেজর শাহজাহান ইহাসানের চোখ আটকে যায় একটা মেয়ের দিকে। মেজর শাহজাহান যেন নিজের ভাবনাতে ভ্রুজোড়া কোঁচকালো। একটা সাধারণ পোশাক গায়ে দেওয়া, মাথায় ওড়না দিয়ে মার্জিতভাবে বরকে বাড়ির মেন গেট থেকে বরণ করতে এসেছে আরও কয়েকজন একত্রিত হয়ে। মেয়েটার চোখে মুখে কোনো সাজের ছোঁয়া নেই। তার মাঝেও শাহজাহানের মনে হতে লাগলো তার ডাগর ডাগর নেত্রজোড়া যেন হরিণীর ন্যায়। তার চোখের পল্লবগুলো লঙ্কা পাতার মতো সুন্দর, যা তার চোখে দিয়েছিল এক অতুলনীয় সৌন্দর্য। তার চাহনিতে ছিল এক অদ্ভুত আকর্ষণ, যা যে কোনো পুরুষকে আকৃষ্ট করতে পারত। শাহজাহান ইহাসানের ভাবনার মাঝে মেয়েটা তার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। চোখ কুঁচকে চারিদিকে তাকিয়ে খুঁজতে শুরু করলো মেয়েটাকে, যে ছেলে বিয়ে করবে না বলে জেদ ধরে রেখেছে এই ২৯ বছরের জীবনে। গত ২ বছর বাড়িতে তেমন একটা থাকাই হয় না তার। সব সময় ইউএনে চলে যেতে হয় দায়িত্ব পালন করার জন্য। বাড়িতে আসলেই সবাই বিয়ের প্রসঙ্গে কথা তুললে শাহজাহানই এক কথাই বলতো, সে এখন বিয়ে করবে না, কেউ যেন এসব বিষয়ে তার সাথে কথা না বলে। তার জন্য অপেক্ষা করতে করতে তার ছোট ভাই শাহজাদি হাসানও বিয়ের পিঁড়িতে বসে গেল। আর সেই ছেলেই কিনা এমন সাধারণ একটা মেয়েকে দেখে এভাবে খুঁজতে শুরু করলো। নিজের কাছে নিজেই অবাক হলো মেজর শাহজাহান। মনে মনে বলতে লাগলো, কে এই রমণী? এই বাড়িরই কি কেউ? শাহজাহানের আবদ্ধ মন বারবার বলছে মেয়েটার দেখা পাবো কি। খুবই হতাশ হয়ে পড়ল, কিন্তু তার মন থেকে মেয়েটার চেহারা মুছে যাচ্ছিল না। আবারও মেয়েটাকে খুঁজতে শুরু করলো, কিন্তু এবার সে আরও বেশি উৎসাহী হয়ে উঠল। তার মাঝেই কেউ একজন বলে উঠল, কি হলো বড় ভাই, কাউকে খুঁজছেন নাকি? শাহজাহান পেছন ফিরেই দেখে তার চাচাতো ভাই তুষার। বারবারই শাহজাহান গম্ভীর প্রকৃতির পুরুষ, কোনো কারণ ছাড়া কারোর সাথে অপ্রয়োজনীয় কোনো কথা বলে না। ব্যস্ত ভঙ্গিতেই বলে উঠল, একটা মেয়েকে খুঁজছিলাম তুষার, একটু আগে এখানে ছিল। ভাইয়ের কথা শুনে তুষার যেন আকাশ থেকে পড়ল। অবাক করা কণ্ঠে পুনরায় বলে ওঠে, কাকে খুঁজছিলে ভাইয়া? আসলে আমি শুনতে পাইনি মনে হয়। শাহজাহান শান্ত কণ্ঠে বলে উঠল, এখানে কিছুক্ষণ আগে কয়টা মেয়ে এসেছিল, একটা মেয়েকে খুঁজছি সেখান থেকে। তুষার মনে মনে খুশি হলো, এবার বুঝি তার ভাই বিয়েটা করবে। তুষার মুচকি হেসে উত্তর দিল, তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, মেয়েটাকে আমি খুঁজে বের করছি। শাহজাহান তার কথার প্রত্যুত্তরে কিচ্ছু বলল না। বিয়ে বাড়ি, চারিদিকে হইচই হচ্ছে, তাছাড়া বাড়ির ভেতরে ঢোকার কোনো ইচ্ছে কাজ করছে না শাহজাহানের। এত মেয়ে মানুষের ভিড়ে যাওয়া তো দূরের কথা, একমাত্র মা বোন ছাড়া কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাতে দেখা যায়নি মেজর শাহজাহানকে। বিয়ের সব কাজ সেরে যখন কনেকে বিদায় জানানো হবে, সবার থেকে বিদায় নিয়ে বউ যখন গাড়িতে উঠানো হবে, তখনই শাহজাহানের চোখ যায় সেই মেয়েটির দিকে। আচমকা সে একটা কাজ করে বসলো, মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। কারো তাকানোতে সে যেন কোনো প্রতিক্রিয়া দেখালো না। সবাই বরকনের সাথে ব্যস্ত। তোমার নাম কি মেয়ে? আচমকা এক পুরুষালী কণ্ঠস্বর শুনে উপরের দিকে চোখ তুলে তাকায় প্রিয়া। তার সামনের পুরুষটাকে দেখে প্রিয়ার মাথা ঘুরতে লাগলো। পুরুষটির উচ্চতা তাকে ভেদ করে আরো কত বড়। অস্বস্তি হতে শুরু করলো তার। এই জীবনে কখনো কোনো ছেলের সাথে কথা বলার সুযোগটুকুও হয়ে ওঠেনি তার। সে নিচের দিকে তাকিয়ে বলে, প্রিয়া আমার নাম। শাহজাহান প্রিয়ার কথা বলার ভঙ্গি দেখে বুঝলো তার খুব অস্বস্তি হচ্ছে। সে আর একবার বলে ওঠে, তুমি কি এই বাড়িরই মেয়ে? প্রিয়া এই কথা শুনে মাথা দোলালো, জি। শাহজাহান আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, বড় বড় কদম ফেলে সেই জায়গা ত্যাগ করে। বউ নিয়ে বাড়ি যেতেই বউকে বরণ করে ঘরে ঢোকালেন শাহজাহানের মা রূপালী হাসান। শাহজাহান বাড়ি গিয়ে নিজের রুমে গিয়ে নিজের হাত থেকে ঘড়ি খুলে স্টাডি টেবিলের উপরে রাখে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে যায়। ড্রয়িং রুমে লোকজন কমলে সে একান্ত কথা বলবে বলে ভেবে রেখেছে। প্রায় রাত ৮টা বেজে ১০ মিনিট, সবাই বউ দেখে চলে যায়। বাড়ির পরিবেশ এখন কিছুটা নিরিবিলি হয়েছে। কেউ কেউ এদিক থেকে ওদিক যাচ্ছে, এসবই। ড্রয়িং রুমের সোফায় বসে বসে কেউ কেউ কথা বলছেন। বাড়ির বড় কর্তা শাহাবুদ্দিন ইহাসান ও ছোট কর্তা সুনীল ইহাসান দুজনেই ব্যবসা নিয়ে কথা বলছিলেন। আর সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে শাহজাহান। বাবার কাছে এসে সবেগে কোনো রকম ভনিতা ছাড়াই বলে উঠল, তোমাদেরকে কিছু বলার আছে। আব্বু আম্মু, আমি বিয়ে করতে চাই, কালই বিয়ের ব্যবস্থা করো। এই কথাটা যেন পুরো ড্রয়িং রুমের বজ্রের ন্যায় শোনালো। সবাই যেন ভুল কিছু শুনছে। যে ছেলেকে এতদিন বিয়ে করতে করতে বলতে নিজেদের সময় নষ্ট করেছে, আজ সেই ছেলে নিজে থেকেই বিয়ের কথা বলছে।
সবাই মনে মনে খুব খুশি হলো। সবাই একসাথে বলে ওঠে আলহামদুলিল্লাহ। শাহজাহানের মা রূপালী হাসান ছেলের কাছে এসে বলে ওঠে, বিয়ে করবি তাহলে? কিন্তু মেয়ে ঠিক করতে হবে তো। আমি ভেবে রেখেছি তিশার সাথেই তোর বিয়েটা দেব। মেয়েটা তোকে ভালোবাসে। কথাটা শোনার সাথে সাথেই শাহজাহানের চোখে বিরক্তিকর ভাব ফুটে ওঠে। সে মায়ের কথার প্রত্যুত্তরে বলে ওঠে, সেটার প্রয়োজন নেই আম্মু, মেয়ে আমার পছন্দের আছে। সবাই শাহজাহানের কথায় অবাক হয়ে যায়। যে ছেলে কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি, তার পছন্দ আছে ভেবে সবাই কিছুটা শকড খেলেন। ছেলে বিয়ে করে না, এখন যেহেতু নিজে থেকে বিয়ের কথা বলছে, কেউ বাধা দিল না। শাহাবুদ্দিন ইহসান বাড়ির বড় কর্তা বলে ওঠে, মেয়েটাকে। শাহজাহান যেন এই কথাটা শুনতেই চাচ্ছিল। সে বলে ওঠে, শেহরাজেরই শ্বশুরবাড়িতে একটা মেয়ে, বিয়ে করলে আমি ওই মেয়েকেই করব। তখন শাহাবুদ্দিন বলে ওঠে, কোন মেয়ের কথা বলছো তুমি? অনেক মেয়েই তো থাকে বিয়ে বাড়িতে। গ্রামের মেয়ের মতো দেখতে ছিল। আর হ্যাঁ, প্রিয়া ছিল তার নাম। সাথে সাথে রূপালী হাসান চিৎকার করে বলে উঠলেন, কি বললি তুই? শেষে কিনা ওই বাড়ির কাজের মেয়েটাকে আমি আমার পুত্রবধূ করব? রূপালী হাসান গর্জে উঠে বলে উঠল, ওই মেয়েকে আমি কিছুতেই আমার বাড়ির পুত্রবধূ করতে পারবো না। যেই মেয়ের বাবা মায়ের কোনো পরিচয় নেই, বছরের পর বছর ওই বাড়ির কাজ করে যাচ্ছে, তাকে পুত্রবধূ করলে আমাদের বাড়ির মান সম্মান থাকবে? একবার সেটা ভেবে দেখেছিস তুই? আর মানুষ দেখলে শুনলে কি বলবে? আমাদেরও তো একটা মতামত আছে নাকি? বাড়ির বড় কর্তা শাহাবুদ্দিনও যেন এই কথাতে একমত। তিনি একটা কাজের মেয়েকে কিছুতেই নিজের ছেলের সাথে বিয়ে দিতে রাজি নন। শাহজাহানের বাবা মায়ের কথা শুনে নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে। পুনরায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কে কি বলবে তাতে আমার কিছুই আসে যায় না। বাবা মা না থাকলে সে কি মানুষ নয়? হতে পারে সে ওই বাড়িতে কাজ করে, কিন্তু সে তো মানুষ। একটা কথা কান খুলে শুনে রাখো সবাই, আমি বিয়ে করবই, ওই মেয়েকেই বিয়ে করব। এবং সেটা আজ হোক বা কাল। আমার বউ হবে সে, তার পরিচয় হবে সে আমার বউ, মেজর শাহজাহান ইয়াসানের বউ। কথাটা যেন পুরো ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে পড়ল, যেন দেওয়ালে এসে বারবার ধাক্কা খাচ্ছে। ড্রয়িং রুমে উপস্থিত সকলের মুখে হাত চলে যায়। কেউ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে এই ছেলে একটা কাজের মেয়ের জন্য বাবা মায়ের মুখের উপরে কথা বলছে। সবাই একজনের দিকে একজন মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। চিৎকার চেঁচামেচির ফলে বাড়ির কিছু মেহমান সহ সবাই একসাথে জড়ো হয়েছে। উপর থেকে বিশালাকার ড্রয়িং রুমের সিঁড়ি দিয়ে নামতে নামতে শাহজাদ বলতে থাকে, এখানে কি হচ্ছে আব্বু? সবাই এত চিৎকার করছো কেন? ভাইয়া কার বিয়ের কথা বলছে? কেউ যেন শাহজাদের কথার উত্তর দিতে পারছে না। সবাই যেন একটা ঘোরের মাঝে আছে। বাড়ির ছোট কর্তা সুনীলি হাসান নীরবতা ভেঙে বলে উঠল, সেটা তোমার ভাইকেই জিজ্ঞেস করো, সে কার বিয়ের কথা বলছে। সে নাকি তোমার শ্বশুর বাড়ির কাজের মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছে। শাহজাদ যেন এমন কথাতে কিছুটা শকড খেলো যে তার ভাই বিয়ে করতে যাচ্ছে। পরক্ষণে মুখে হাসির রেখা ফুটিয়ে বলে, বিয়ে করছে সেটা তো ভালো কথা চাচু, তবে চিল্লানোর কারণ কি? কোনো কাজের লোক? ভাইয়া কার কথা বলছো তুমি? রূপালী হাসান এক প্রকার ছেলেকে ব্ল্যাকমেল করে বলে উঠল, তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস, আমি এই বাড়ি থেকে চলে যাব। ওই মেয়ে তোর যোগ্য নাকি আমাদের পরিবারের বউ হওয়ার যোগ্যতা আছে? শাহজাহান এতক্ষণ সব কথা শুনে থাকলেও এখন যেন নিজের ধৈর্যের সীমা হারিয়ে ফেলল। আম্মু, তুমি যদি তাকে পুত্রবধূ হিসাবে না মানো, তাহলে আমি বিয়ে করেই তাকে নিয়ে চলে যাব। এবার শাহাবুদ্দিন ইহসান কিছু একটা ভেবে মুখ খুললেন। এসব কি বলছিস তুই শাহজাহান? বাড়ির বউ বিয়ে হলে বাড়িতেই থাকবে। তোর যেহেতু ওই মেয়েকেই পছন্দ হয়েছে, বিয়ের ব্যবস্থা হবে। ভাইয়ের কথা শুনে সুনীল হাসান অবিশ্বাস্যভাবে বলতে লাগলো, কথাটা ভেবে বলছেন তো ভাইয়া? প্রতি উত্তরে তিনি কিছুই বললেন না। ড্রয়িং রুমে কিছুটা পিনপতন নীরবতা। রূপালী হাসান কিছুই বললেন না। তিনি সঠিক সময়ের অপেক্ষা করছেন এখন। কিভাবে কি করতে হয় সব তার জানা আছে। এই বাড়ির বড় কর্তা যা বলে তার কথাতেই সব হয়। তাই তার কথার উপরে আর কেউ কথা বলল না। শাহজাহান আর এক মুহূর্ত এখানে বিলম্ব না করে বড় বড় কদম ফেলে সিঁড়িতে রুমের দিকে যায়। রুমের দরজা খোলা রেখেই কিছু একটা করছিল। এমতো অবস্থায় আচমকা তিশা দৌড়ে এসে বেখেয়ালিভাবে শাহজাহানের রুমে ঢুকে যায়। ছলছল চোখে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে শাহজাহানকে। নিজের শরীরে কারো হাতের স্পর্শ পেয়ে ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। মস্তিষ্কের কণায় কণায় রাগ ছড়িয়ে পড়ল। তার আর বোঝার বাকি নেই যে কে, অনেকবার এমন অপরাধ করেছে এই মেয়ে। ক্রোধে ফুঁসছে চোখ নাক। বলিষ্ঠ পুরুষালী হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নেয়। সঙ্গে সঙ্গে শক্তপোক্ত হাতের চর বসিয়ে দেয় তিশার বাম গালে। একে তো রেগে আছে, এখন যেন এই থার্ড ক্লাস মেয়ে তার রাগ আরও তরতর করে বাড়িয়ে দিয়েছে। চর খেয়ে তিশার মাথা ভোঁ ভোঁ করে ঘুরতে লাগলো।
যেন সে চড় খায়নি, বরং তার মাথার উপরে গুরুভাব কোনো কিছু ভেঙে পড়েছে। একটু স্বাভাবিক হতেই ন্যাকা কান্না শুরু করে দেয়। তিশা, সাজু ভাইয়া তুমি আমাকে চড় দিলে? তুমি এমনটা করতে পারো না সাজু ভাইয়া। তুমি ওই গ্রামের খ্যাত মেয়েটার জন্য এমন করছো? কি নেই আমার মাঝে যা ওই মেয়ের মাঝে দেখেছো তুমি? একে তো রাগে শরীর কাঁপছে, তার এমন কথায় শাহজাহানের মন চাচ্ছে এই মুহূর্তে আরও একটা চর বসিয়ে দিতে। সবটুকু তেজ কণ্ঠ ঢেলে বলল, এই তোকে বলছি না আমার নাম ধরে রাখবি না? আগের বাড়ির চরের কথা ভুলে গেছিস? তোকে বলছি না আমাকে এভাবে আর কখনো জড়িয়ে ধরবি না। নির্লজ্জ মেয়ে, গেট আউট, এক্ষুনি বের হয়ে যা। তৎক্ষণাৎ তিশা নিজের গালে হাত দিয়ে ন্যাকা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়।